আজ ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস। নিরস্ত্র বাঙালির উপরে নির্বিচার হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা। স্বাধীনতা দিবসের ডাক টিকিট, খাম, ডেটা কার্ড, সিলমোহর উদ্বোধন। ঢাকা সহ দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট। পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং যুদ্ধবন্ধে পাকিস্তানের মাধ্যমে 15 দফার প্রস্তাব। যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি জানিয়েছেন তেহরান। একাধিক দেশে হামলা অব্যাহত। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। আজ ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস। 1971 সালের এই দিন রাতে অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। অপারেশন সার্চলাইট ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। কাল রাতের সেই নৃশংসতার খণ্ডচিত্র তুলে ধরছেন নাজমুল ইসলাম। 1971 সালের 25 মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে পশ্চিম পাকিস্তানে ফেরত যাওয়ার পর পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশে পূর্ব পরিকল্পিত পোড়ামাটি নীতি বাস্তবায়ন শুরু করে। এ লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে চালানো হয় অপারেশন সার্চ লাইট নামের হত্যাযজ্ঞ। সে সময় জেনারেল টিক্কা খান গর্বভরে বলেছিলেন তিনি পূর্ব পাকিস্তানের মাটি চান, মানুষ নয়। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। এক ভয়ঙ্কর নিষ্ঠুরতার স্মৃতি হিসেবে চিহ্নিত এই রাত। এই দিন দুপুরের পর থেকেই ঢাকা সহ সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকে সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হেলিকপ্টার যোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক নিয়ে অপারেশন সার্চ লাইট এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, পুলিশ সহ সব শ্রেণী পেশার মানুষ হত্যা করতে থাকে। এরপর 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ। আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ। 1971 সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মাত্র 786 কোটি টাকার বার্ষিক বাজেট এখন পরিণত হয়েছে 7,90,000 কোটি টাকা। সেদিনের $129 মাথাপিছু আয়ের দেশটিতে বর্তমান মাথাপিছু আয় $2,769। স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ আখ্যা দেওয়া হয়েছিল। স্বাধীনতার 55 বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন ও মাথাপিছু আয় বৃদ্ধি সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এদিন লাখো মানুষের ভালোবাসায় ও ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। জিয়াউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পায় যে
জিনিসটা সুন্দর হয়েছে। 26শে মার্চ উপলক্ষে সাবান্ন বিনোবাল জাতীয় স্মৃতিসৌধে যেগুলো কাজ করি আমরা, যেমন ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ার কাজ, লাইটের কাজ, সিসি ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। প্রতি বছরের মতো এবছরও আমরা এই ভিআইপি রুম সহ যত জায়গা আছে সম্পূর্ণ জায়গায় আমরা রং তুলির কাজ করে আসছি। 26শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সাভার জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আজ সকাল 9টায় সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর 10টায় তার সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে কর্মদিবসের চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, সচিবালয়ের আজকের সার্বিক চিত্র কি আমাদেরকে জানাবেন? জি, ধন্যবাদ আসাদ। আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সকাল ঠিক 9টা 1 মিনিটে ওনার যে সচিবালয়ের নিজ দপ্তর রয়েছেন সেখানে কিন্তু এসে প্রবেশ করেছেন। তারপরেই কিন্তু ওনার যে আজকের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে তিনি কিন্তু অংশ নিচ্ছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে ওনার আসার পরপরই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা কিন্তু ওনার যে দপ্তর রয়েছেন সেখানে এসেছেন এবং ওনার যে শিডিউল কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে ওনারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এর মধ্যে যেটি জানিয়ে রাখি যে সকাল 10টায় কিন্তু জ্বালানি পরিস্থিতি মোকাবেলার যে করণীয় শীর্ষক যেই বৈঠকটি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের যে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট এবং 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে কিন্তু বৈঠক জ্বালানি শীর্ষক যে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় যে করণীয় শীর্ষক যে বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু ওনার যে প্রধানমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে বের হয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী থেকে শুরু করে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু এবং ওনাদেরকে সাংবাদিকরা যে প্রশ্নটি করেছিলেন যে কিভাবে এই পরিস্থিতি উত্তরণ করা যায়, ওনারা কিন্তু গণমাধ্যমে সেই বিষয়ে এখন কোনো তথ্য জানাবেন না সেটি বলেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে এখন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সেনাপ্রধান সহ প্রতিরক্ষা যে প্রতিমন্ত্রী রয়েছেন ওনাদের সাথে। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে যেটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তানজিদ ভুইয়া। জ্বালানি তেল সংকট কাটাতে পেট্রোল পাম্পে রেশনিং পদ্ধতিতে অকটেন দেওয়া হচ্ছে।
এক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারকারীরা সর্বোচ্চ 5 লিটার এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা 10 লিটার পর্যন্ত অকটেন কিনতে পারবে। যেসব পাম্পে অকটেন দেওয়া হচ্ছে সেসব পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যদিও সব পাম্পে চাহিদা অনুযায়ী যেরকম সেরকম সরবরাহ নেই। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নওগাঁ জেলার সদর সহ উপজেলাগুলোতে ফিলিং স্টেশনে তীব্র পেট্রোল ও অকটেন সংকটে দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও পেট্রোল ও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালক সহ সাধারণ মানুষ। বলতেছে তেল নাই, এখন আমরা কোথায় যাবো? সরকার তো বলতেছে তেলের কোনো সংকট নাই, অথচ দোকানে গিয়ে দেখেন 300 টাকা লিটার তেল বিক্রি করতেছে। যদি সরবরাহ পেতাম তাহলে আমাদের ভালো হতো আর কি। তেল বেশি দিচ্ছে না, 20 লিটার 30 লিটার করে তেল দিচ্ছে। আমরা এই যে বাড়ি থেকে আসতেছি একটা পাম্পে তেল নেওয়ার জন্য বাসার থেকে, সেখানে এসে দেখতেছি আমাদের। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, রাজধানীর তেল পাম্পের সার্বিক চিত্র কেমন দেখছেন? আসাদ, আমি যেখানে আছি অর্থাৎ শাহবাগের মেঘনা ফিলিং স্টেশনে, সেখানে কিন্তু মোটামুটি সুশৃঙ্খলভাবে কিন্তু অকটেন দেওয়া হচ্ছে। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সারিবদ্ধভাবে গাড়ি, মোটরসাইকেল এরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি সুশৃঙ্খলভাবে কিন্তু অকটেন নিচ্ছেন এবং শেষে কিন্তু চলে যাচ্ছেন। তবে এখানে যারা এসেছেন তাদের একটি বড় অংশই কিন্তু রাজধানীর বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। যা তাদের সাথে আমি যতটুকু কথা বলেছি এবং জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে তারা যেসব এলাকা থেকে এসেছেন সেসব এলাকার অনেক পাম্পই কিন্তু বন্ধ এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শেষমেশ কিন্তু এখানেই এসেছেন এবং এখানেই তারা দেখতে পেয়েছেন যে এখানেই শেষ পর্যন্ত অকটেন দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে এবং তারা ভেবেছেন যে এখান থেকে তারা পর্যাপ্ত নিতে পারবেন যাদের যতটুকু প্রয়োজন, কিন্তু না, সেখানে এসে দেখেছেন যে রেশনিং পদ্ধতিতে দিচ্ছে, অর্থাৎ মোটরসাইকেল ব্যবহারকারীদের সর্বোচ্চ 5 এবং ব্যক্তিগত গাড়ি যাদের রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 লিটার। তো তারা সেভাবে নিচ্ছেন এবং তারা যেটি জানিয়েছেন যে তারা বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে এখানে আসতে, যেহেতু তাদেরকে অনেক জায়গা ঘুরতে হয়েছে। এদিকে আমরা একটু জিজ্ঞেস করেছিলাম যারা এখানে এসছেন তারা যে আজকে যে জ্বালানি তেল যে নিচ্ছেন সেক্ষেত্রে কি খুব বেশি দাম দিয়ে নিচ্ছেন কিনা, তারা বলেছেন যে না, তারা সরকারের বেঁধে দেওয়া দামে কিন্তু তারা নিতে পেরেছেন। এদিকে এই পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে চাহিদা রয়েছে, যে ব্যাপক যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কি তারা আজকে মেটাতে পারবেন কিনা। তো তারা সেটা বলেছেন যে হ্যাঁ তারা পারবেন, কিন্তু তাদের কতটুকু যোগান রয়েছেন এবং চাহিদা অনুযায়ী সেটা কতখানি সে বিষয়ে কিন্তু তারা স্পষ্ট করতে পারেনি। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এখানে মোটামুটি স্বাভাবিক, তবে সময় অনুযায়ী কিন্তু বলা যাবে যে কতখানি পরিস্থিতি স্বাভাবিক থাকে। তো রাজধানীর শাহবাগের মেঘনা ফিলিং স্টেশন থেকে এই ছিল আপাতত আমার কাছে পাওয়া তথ্য। আসাদ। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। রাজধানীর তেল পাম্পের সার্বিক চিত্র জানাচ্ছিলেন মুদাসসির আলী। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শহীদুল হাসান। শহীদুল, খুলনার ফিলিং স্টেশনের চিত্র কি আর পাম্প মালিকরা কি বলছেন? ধন্যবাদ আসাদ। আমি এখন রয়েছি খুলনা সিটি কর্পোরেশনের ফিলিং স্টেশন। এখানে কিন্তু পাশাপাশি 2টা ফিলিং স্টেশন রয়েছে এবং এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে এই ফিলিং স্টেশনগুলিতে দীর্ঘ লাইন। এখানে যারা মোটরসাইকেল এবং প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনে যারা পেট্রোল অকটেন নিতে এসেছেন তাদের কিন্তু একটা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন। তবে পাম্প মালিক বা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তারা যে চাহিদা তাদের রয়েছে সেই চাহিদার অর্ধেক পরিমাণ কিন্তু তারা সরবরাহ পাচ্ছে, যার কারণে কিন্তু এই সংকটের সৃষ্টি হচ্ছে যে একটা সময় গিয়ে দিনের একটা সময় গিয়ে তাদের যে জ্বালানি থাকে সেই জ্বালানিটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু যারা যানবাহনের চালক আছে তারা কিন্তু পাচ্ছেন না। মধ্যে বেশি লোক এই তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে সারিয়ে দাঁড়িয়ে আছে এবং চালকদের সাথে কথা বলে এখানে খুলনার আশেপাশে
মডিয়াঘাটা ব্রিজ আশেপাশের উপজেলা থেকে কিন্তু চালকরা মোটরসাইকেল চালকরা গাড়ি ব্যবহার করছে, কারণ ওই গ্রামে বা ওই উপজেলাগুলিতে যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেগুলিতে কিন্তু কোনো জ্বালানি তেল নেই, শেষ হয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু এরা এখান থেকে নেওয়ার চেষ্টা করছেন এবং তবে এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে জ্বালানি তেলগুলো তারা সংগ্রহ করছেন, কোনো ধরনের ঝামেলা বা হয়নি, বা কেউ অভিযোগও করেননি যে বেশি দামে জ্বালানি তেল ক্রয় করতে হচ্ছে। এই ধরনের বিষয়গুলি কিন্তু এখন রয়েছে। তবে সর্বশেষ যেটা বলছেন ওনারা, যে জ্বালানি তেল যদি ঠিকভাবে সরবরাহ করে পেট্রোল পাম্পগুলিতে, তাহলে এই ধরনের সংকট আর থাকবে না বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিকগুলি। আচ্ছা, এই ছিল সর্বশেষ খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি পেট্রোল পাম্পগুলি। শহীদুল, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শহীদুল হাসান। জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এই মুহূর্তে জ্বালানির সংকট নেই উল্লেখ করে জনগণকে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায় মুক্তি দেয়া হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, আগামী সংসদ অধিবেশনে এই সংক্রান্ত আইন পাশ হবে। নির্বাচনী ইশতেহারের দেয়া ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যা সারা পৃথিবীতে নিশিরাতের ভোট বলে পরিচিত, এবং সেই নির্বাচনের প্রেক্ষাপট আমি বর্ণনা করে চর্বিত চর্বণ করতে চাই না। কিভাবে একটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং কিভাবে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসযজ্ঞের সঙ্গে আমাদের দেশের রাজস্ব থেকে যারা বেতন পায় সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন জোনকে, বিভিন্ন বাহিনীকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কিভাবে যুক্ত করা হয়েছে এবং প্রমাণ হয়েছে যে রাষ্ট্রকেই দলীয়করণ করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। এদিকে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, কুয়েত, ইসরায়েল সহ একাধিক দেশ চাপে পড়েছে। সৌদি আরব এবং কুয়েতের বিমানবন্দরে হামলা হয়েছে, আর বিভিন্ন দেশে হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে ড্রোন হামলা করেছে ইরান। অন্যদিকে তেল আবিবের নিকটবর্তী বেনিব্রাক শহরে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে অন্তত 12 জন আহত হয়েছে। চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন। তবে ইরান সরাসরি এই দাবি অস্বীকার করে জানিয়েছে, বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি। সব মিলিয়ে যুদ্ধের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধান এখনো অনিশ্চিতই রয়ে গেছে। এদিকে ইরান জানিয়েছে, শত্রু নয় এমন জাহাজ চলতে পারবে হরমুজ প্রণালীতে। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিসেস মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিতে ওয়াশিংটনে 2 দিনের সরকারি সফরে রয়েছেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের 40-এর অধিক ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ডাক্তার জোবাইদা রহমান শিশুদের প্রতি যত্ন নেওয়া ও নিরাপত্তা পরিবেশ গড়ে ওঠা, বাংলাদেশের জনগণের উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিবর্তন ও সমৃদ্ধি আনায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। I come here at an important moment for my country under the leadership of my husband Tariq Rahman, the Prime Minister of Bangladesh. Our recently elected democratic government has taken office with an overwhelming mandate to build a more inclusive and forward-looking
nation. Our government has already launched initiatives such as the Family Card and Farmers Card, providing financial benefits that strengthen households and also ensure children grow in secure, nurturing environments. ফরিদপুরের বোয়ালমারীতে এমপি প্রার্থী ডাক্তার গোলাম কবিরের ছোড়া গুলিতে ছোট ভাই মিন্টু নিহত হয়েছেন। গোলাম কবিরকে এলাকার লোকজন আটক করে তার বাড়িতে বেঁধে রাখে। জানা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে গোলাম কবিরের সাথে ভাইদের দ্বন্দ্ব সংঘাত চলে। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডক্টর গোলাম কবিরকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, শেষ করব মোহনা সংবাদে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস। নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা। স্বাধীনতা দিবসের ডাক টিকিট, খাম, ডাটা কার্ড, সিলমোহর উদ্বোধন। ঢাকা সহ দেশজুড়ে জ্বালানি তেলের সংকট। পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং যুদ্ধের বন্ধে পাকিস্তানের মাধ্যমে 15 দফার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি, জানিয়েছেন তেহরান। একাধিক দেশে হামলা অব্যাহত। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।